তাহলে ডে 8 এর লেসন প্ল্যান রয়েছে আমাদের ন্যাচারাল অ্যান্ড এনার্জি রিসোর্সেস আর ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার। এই টপিক থেকে আমরা আজকে থ্রোলি কোয়েশ্চেন্স সলভ করবো যেগুলো প্রিভিয়াস সেশনে এসেছে। চলো একদম না দেরি করে এরপর সেশন স্টার্ট করে দিই, ঠিক আছে? তার আগে সিলেবাসে দেখে নাও টপিকগুলো। এই দুটো টপিক হচ্ছে আজকে আমরা কভার করছি। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো প্রশ্ন চলে এসেছে। এই ধরনের প্রশ্ন কিন্তু একদম লাস্ট সেশনের এক্সামে দেখা গেছে এবং এটা আপডেটেড ডেটার উপরে কিন্তু প্রশ্ন এসেছে। তার মানে তোমাদের এখানে 2026 এর মার্চের ডেটা আপডেট হয়েছে, এটাও কিন্তু প্যারালালি দেখে নিতে হবে। একটা পিডিএফ রয়েছে, তোমাদের আমি গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো দেখো এই প্রশ্নেতে বলা হয়েছে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ডিসেন্ডিং অর্ডার অফ ইনস্টলড ক্যাপাসিটি অফ টোটাল সোলার পাওয়ার অ্যাজ অফ আগস্ট 2025। আগস্ট 2025 অবধি যে সোলার পাওয়ার ইনস্টলড হয়েছে ওই স্টেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে রেঞ্জ করতে হবে। তার মানে বেশি থেকে কমের দিকে যেতে হবে। কোন স্টেটে সব থেকে বেশি সোলার এনার্জি ইনস্টল হয়েছে, ঠিক আছে, বা সোলার পাওয়ারকে কাজে লাগিয়ে তারা এনার্জি তৈরি করছে, সেইভাবে তোমাদের সব থেকে বেশি স্টেট কোনটি রয়েছে সেটা আগে খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে দেখো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আচ্ছা সব থেকে বেশি হবে এখানে যে স্টেটগুলো মেনশন রয়েছে রাজস্থান, ঠিক আছে? রাজস্থান হচ্ছে সব থেকে বেশি। তাহলে বি আগে রয়েছে, দুটো অপশন দেখতে পাচ্ছ, বাকি দুটো অপশন এলিমিনেট হয়ে যাবে। ওকে, তারপরে তারপরে হবে দেখো রাজস্থানের পাশে গুজরাট রয়েছে। ওকে, তাহলে এই এখানে কিন্তু এ হয়ে যাবে, তাহলে এইভাবে সিডিউল আকারে যায় বি, তারপরে এ চলে এলো, দুটোতেই রয়েছে। তবে এখনো কিন্তু এলিমিনেট করতে পারলে না, কারণ কত ভালোভাবে যেটা জানতে হবে তবে পারবে। এরপর মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মধ্যে যদি দেখো তাহলে ডেফিনেটলি মহারাষ্ট্রই হবে, তামিলনাড়ু এবং তাদের ল্যাক অফ ভেরিয়াস টাইপ অফ যে ইনফ্রাস্ট্রাকচার ও টেকনোলজি হোক, এই দিক থেকে তারা পিছিয়ে আছে এবং বিভিন্ন রকমের গভর্নমেন্ট কনফ্লিক্টের জন্য সেখানে পসিবল হচ্ছে না, বাট মহারাষ্ট্র স্মুথলি চলছে, এটাই হবে, ঠিক আছে? এইভাবে আইডিয়া করেও এটা করতে পারবে। সোলার পাওয়ারের কথা যখনই আসবে রাজস্থানের কথা মনে পড়বে যেন, তারপরে গুজরাট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সলিউশন, সি হয়ে যাবে, তারপরে ডি। তাহলে ডিসেন্ডিং অর্ডারে ইনস্টল ক্যাপাসিটি অফ টোটাল সোলার পাওয়ার এই বেসিসে আমরা অ্যারেঞ্জ করে নিলাম রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র অ্যান্ড তামিলনাড়ু। তাহলে কোন অপশনটি হবে? 4। অপশন 4 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অ্যাক্সেলারেশন করতে করতে যাবো আমরা এবং এখান থেকে দেখবে অনেক তথ্য উঠে আসবে যেগুলো আগামী এক্সামে তোমাকে হেল্প করছে। ওকে, তো দেখো মিড টু লেট 2025 এ আমরা যদি র্যাঙ্ক করি ইন্ডিয়ান স্টেটসকে ইনস্টল ক্যাপাসিটি সোলার পাওয়ারের উপরে, তাহলে দেখতে পাবে এরকম একটি এনার্জির যে অ্যামাউন্টটা বা পরিমাণ সেটা দেখতে পাবে। তো এখানে দেখো সব থেকে বেশি হচ্ছে রাজস্থান, ইনস্টল রয়েছে 28.29 গিগাওয়াট। এতটা এনার্জি তারা সোলার পাওয়ার থেকে তৈরি করছে, ঠিক আছে? মানে সূর্যের যে আলো আসছে সেটাকে টেকনোলজিক্যালি কনভার্ট করে নিচ্ছে ইলেকট্রিসিটিতে, আর 28.29 গিগাওয়াট তৈরি করছে তারা। তারপরে দেখো গুজরাট রয়েছে 18.50, সেকেন্ড হলো। তারপরে দেখো মহারাষ্ট্র রয়েছে, এখানে দেখছি আমরা 10.69, এটাই থার্ড। আর এখানে ফোর্থ দেখো হয়ে যাচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে? পরপর টপ 4 স্টেটসকেই তার মানে দেওয়া আছে ফোর্থ, বাকিগুলো দেখে নেবে। কর্ণাটকও দিয়ে দিচ্ছে অনেক অপশনে, মধ্যপ্রদেশ দিচ্ছে, ঠিক আছে? তেলেঙ্গানা, এগুলো দেখবে, এই স্টেটসগুলোরও অ্যামাউন্ট মনে রাখার চেষ্টা করবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস কন্ট্রিবিউটস হাইয়েস্ট প্রপোর্শন টু দ্য টোটাল ইনস্টলড পাওয়ার ক্যাপাসিটি ইন ইন্ডিয়া? তাহলে ইন্ডিয়াতে যে রিনিউয়েবল সোর্স অফ এনার্জিগুলো আছে তো তার মধ্যে কোন এনার্জিকে বেশি ইনস্টল করা হচ্ছে, কারণ তার হাই পোটেনশিয়ালিটি বেশি রয়েছে ইন্ডিয়াতে, এবং এটা আমরা যদি একবার ইনস্টল করি তাহলে সেটা অনেক দিন অবধি চলবে এবং সেটা হাই বেনিফিটস দেবে। তো এই জন্য রিনিউয়েবল সোর্স অফ এনার্জিগুলোর মধ্য থেকে সোলারকেই বেছে নেওয়া হয়েছে এবং বেশি পরিমাণে ইনস্টল করার প্রবণতা আমরা দেখছি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সোলার, ঠিক আছে? অপশন 1 হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এবং 2030 যে মিশন, এখানে সোলার এনার্জিকে কিন্তু আগে রাখা হয়েছে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি 2025-এর ডেটার উপরে বেস্ট করে বলছি। তো এখানে অ্যাপ্রক্সিমেটলি 105 থেকে 110 গিগাওয়াট সোলার পাওয়ার থেকে রিনিউয়েবল এনার্জি অ্যাকচুয়ালি তৈরি করার একটা ক্যাপাসিটি তৈরি করা হয়, ঠিক আছে? উইন্ড পাওয়ার থেকে 47 থেকে 51 গিগাওয়াট, হাইড্রো থেকে 48 গিগাওয়াট, আর নিউক্লিয়ার থেকে সব থেকে কম রয়েছে, কারণ এটা নিউলি ইনোভেশন হয়েছে, ঠিক আছে? বা এর জন্য তো আমাদের যে র মেটেরিয়াল লাগে ইউরেনিয়াম,
235, সেটা তো অভাব আছে, সব জায়গাতে পাওয়া যায় না, সেই জন্য একটা কমই হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ডিজাস্টার দেওয়া রয়েছে আর এদিকে রিলেটেড টার্মগুলো, কোন ডিজাস্টারের সাথে কোন রিলেটেড টার্ম ম্যাচ করবে। তাহলে দেখো ড্রট, এটা তো ভালো করে জানো, খরা, ড্রট মানে কি খরা, তাহলে এর সঙ্গে কি ম্যাচ করতে পারে বলো তো। এখানে যে টার্মগুলো দেওয়া রয়েছে, সলিড ফ্লাকশন, শক ওয়েভ, স্ট্রম সার্জ নাকি ফ্লেমাইল। খরা হলে কি হয়, খরা হলে আমাদের তৈরি হয়ে যায় হেমাইল, ঠিক আছে, দুর্ভিক্ষ তৈরি হয়। তাহলে চারের সঙ্গে ম্যাচ করবে, তাহলে সি চারের সঙ্গে ম্যাচ করছে, দেখো একটাই অপশন, ঠিক আছে, যেটা সব থেকে ভালো করে জানবে, সবসময় টার্গেট রাখবে সেইটাকেই চুজ করার জন্য। ওকে, সেটাকেই চুজ করে নেবে এবং সেখান থেকে প্রশ্নটি ইজিলি সলভ করবে, ঠিক আছে। এরপরে আর্থকুয়েক জানো, তাহলে আর্থকুয়েক দেখো, আর্থকুয়েক মানে কি একটা ওয়েভ হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে ওয়েভ আকারে আসে এবং আমাদের সারফেসকে হিট করে, ঠিক আছে। তো এটা শক ওয়েভ হয়ে যাবে। আর ল্যান্ডস্লাইড হচ্ছে ভূমিধস যেটাকে আমরা বলি, এটা সলিড ফ্লাকশনের সঙ্গে হবে, ঠিক আছে। সলিড ফ্লাকশন মানে মৃত্তিকা যখন কি হচ্ছে ঢাল বরাবর নেমে আসছে, ঠিক আছে, এটাকে সলিড ফ্লাকশনও বলে। আর সাইক্লোন মানে সার্জ বা স্ট্রোম, এই বিষয়গুলো আছে, সার্জ স্ট্রোম, ঝড় যেটাকে আমরা বলি, ঠিক আছে, গভীর ঝড় যা সমুদ্রে তৈরি হয় তার সাথে জড়িত, ঠিক আছে। সাইক্লোনগুলো কি সমুদ্রের মধ্যেই তৈরি হয় এবং এফেক্ট আমরা দেখি ল্যান্ড মাসের উপরে পড়ে, কারণ যেখানে তৈরি হয় সেখানে তার শান্তি মানে শান্ত একটা ক্যারেক্টারিস্টিক দেখা যায়, তার পাশাপাশি এফেক্ট আছে। ওকে, তাহলে এই হলো। আর এমনিতে আমরা অপশন তো সিলেক্ট করে নিয়েছিলাম যে 2 হচ্ছে কারেক্ট, কারণ সি অনলি চারের সঙ্গে ম্যাচ করছে একটাই অপশন, অপশন 2, তাহলে অপশন 2 কারেক্ট হতো, বাকিগুলো একবার দেখে নাও। অপশন 2 কারেক্ট হলো। ওকে, ট্রপিক্যাল সাইক্লোন হচ্ছে স্টর্ম সার্জের সঙ্গে রিলেট করলো। ট্রপিক্যাল সাইক্লোনস আর ইন্টেন্স লো প্রেসার, ঠিক আছে, যখন লো প্রেসার, ঘন লো প্রেসার তৈরি হয় তখন চারপাশ থেকে বাতাস সেই লো প্রেসারের এরিয়াটাকে ফুলফিল করার জন্য খুব দ্রুত হারে ছুটে আসে এবং সেটা ঘূর্ণি আকারে কি হয়, প্রবাহমান হয় বা দেখা যায় সেইভাবে একটা দৃশ্য, বলে এটাকে কি বলা হয়, সাইক্লোন বলা হয়, ঠিক আছে। এটা ঝড়ের সঙ্গে যুক্ত বা অনেক অ্যাকচুয়ালি কি হয় না, দুর্যোগযুক্ত ঝড় তৈরি হয়, এর ফলে সেখানে স্টর্ম সার্জ হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের সিস্টেম ডেভেলপ করে লো প্রেসার ইন্টেন্স তৈরি হলেই ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয়, কারণ সেখানে সাডেন রাইজ দেখা যায় আর কি, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, স্টর্ম সার্জ বলি। ওকে, আর যা অ্যাকচুয়ালি কোস্টাল ফ্লাড তৈরি করে বা ভীষণ বৃষ্টি তৈরি করে এবং বন্যা এগুলো তৈরি করে। ল্যান্ডস্লাইড হচ্ছে সলিড ফ্লাকশনের সঙ্গে যুক্ত, স্পেসিফিক টাইপ অফ মাস ওয়াস্টিং, মানে গ্রেজুয়াল ল্যান্ডস্লাইড প্রসেস হয় ওয়াটার স্যাচুরেটেড সেডিমেন্টস বা মৃত্তিকা, ঠিক আছে, কি হয় না ঢাল বরাবর ডাউনফল করে, ঠিক আছে, বা ডাউন স্লোপের দিকে নেমে আসে। এরপর হচ্ছে ড্রটস, ফেমাইনের সঙ্গে যুক্ত। প্রলংড ড্রট যদি হয়, ল্যাক অফ রেনফল তার মানে, তখন কি হয় না কোনো ক্রপস তৈরি হয় না বা এগ্রিকালচার এফেক্টেড হয়, এই বিষয়টাকে কি বলা হয় ড্রট। তো তারপরে কি হবে, ফেমাইন তৈরি হবে, ক্ষুধার্ত অবস্থা তৈরি হবে। আর আর্থকুইক হচ্ছে শক ওয়েভের সঙ্গে যুক্ত, কারণ এটা আর্থকুইক যেখানে তৈরি হয় না কেন, যেটাকে এপিসেন্টার বলে যেখানে তৈরি হয়, তো সেখান থেকে একটা ওয়েভ তৈরি হয়, সিসমিক ওয়েভ বলে সেগুলোকে, এবং এই সিসমিক ওয়েভই কি করছে না এফেক্ট করছে, তার ম্যাগনিটিউড ডিপেন্ড করছে। ওকে, রিক্টার স্কেলে মাপা হয় ম্যাগনিটিউড, এগুলো মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, আরেকটি আমরা ইম্পর্টেন্ট রিনিউয়েবল এনার্জি এখানে দেখছি স্লাইড, বায়োগ্যাস। ওকে, তো বায়োগ্যাস অ্যাকচুয়ালি কোন দুটি গ্যাসের সংমিশ্রণে তৈরি হয় বলতে হবে, ঠিক আছে। তো বায়োগ্যাস তৈরি হয় জেনারেলি দুটো, এখানে যে কম্বিনেশনগুলো দেওয়া রয়েছে, মিথেন মাস্ট, ঠিক আছে, মিথেন সব থেকে বেশি পরিমাণে থাকে বায়োগ্যাসের মধ্যে। তো এখানে আরেকটি হয়ে যাবে হাইড্রোজেন, মিথেন আর হাইড্রোজেন যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে মিথেন আর হাইড্রোজেন, অপশন নাম্বার তার মানে 2 আবারও কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো ভালো করে বুঝে নাও বায়োগ্যাস কি। বায়োগ্যাস ইজ এ রিনিউয়েবল এনার্জি কম্বাস্টিবল ফুয়েল প্রডিউসড বাই ব্রেকিং ডাউন অর্গানিক ম্যাটেরিয়ালস। তাহলে এখানে কি কাজে লাগছে না, অর্গানিক ম্যাটেরিয়ালস। অর্গানিক ম্যাটেরিয়ালস কোনগুলো তো বলি, যেগুলো বর্জ্য পদার্থ মানে ব্যবহারের অতিরিক্ত জিনিসপত্র, এবং সেগুলো আসছে কি না অর্গানিক বা জৈবজাত বস্তু থেকে, ঠিক আছে, যেমন ধরো এগ্রিকালচারাল রেসিডিউস। ওকে, মানে এগ্রিকালচার বা চাষাবাদের পরে যেগুলো পড়ে থাকে, যেগুলো কাজে লাগানো মানুষের, সেগুলোকে এক জায়গাতে রেখে প্রসেস করে বায়োগ্যাস তৈরি করা যেতে পারে। ম্যানিউর হলো, ঠিক আছে, মানে এটা তৈরি হয় অ্যাকচুয়ালি বিভিন্ন পশুর মল থেকে, যেটাকে ম্যানিউর বলে, ঠিক আছে, গবাদি পশুর যে মল সেটাকে ম্যানিউর বলা হয়। তো সেটা দিয়ে হতে পারে ফার্স্ট ফুড ওয়েস্ট হতে পারে, ঠিক আছে, তারপরে সি ওয়েস্ট থেকে যে বিভিন্ন রকমের ওয়েস্টগুলো বেরোয় সেগুলোকেও প্রসেস করে
বায়োগ্যাস তৈরি করা যেতে পারে। ওকে, এবং এখানে প্রাইমারি যে কনসিস্টেন্স থাকছে বায়োগ্যাসের মধ্যে সেটা হচ্ছে মিথেন আর কার্বন ডাইঅক্সাইড। ওকে, বাট তার সাথে অপশনে তো কার্বন ডাইঅক্সাইড ছিল না, মিথেন তো ছিল, বাট এখানে আমরা আরো দেখতে পাচ্ছি আর অবশ্যই মেনশন থাকবে হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড থাকে, এইগুলোর সংমিশ্রণে সাধারণত বায়োগ্যাস তৈরি হয়। তাহলে মিথেন কার্বন ডাইঅক্সাইড এগুলো থাকে এবং কম পরিমাণে হাইড্রোজেন, নাইট্রোজেন বা হাইড্রোজেন সালফাইড এগুলো দেখতে আমরা পাবো, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলা হয়েছে, অ্যাসারশন দেওয়া আছে আর রিজন দেওয়া আছে। অ্যাসারশন কি বলছে দেখো তো, এ উইন্ড মিল উইল বি মোর এফেক্টিভ। উইন্ড মিল মানে কি, যে অঞ্চলগুলোতে বা রিজিয়নে কি হয়, বাতাসের প্রবাহমান দেখা যায়, সেখানে কি করা হয় না, বড় বড় টারবাইন বসানো হয়। সিনেমাতে দেখবে সাদা কালারের অনেক বড় বড় পাখা বসানো আছে, সেগুলোই অ্যাকচুয়ালি উইন্ড মিল, ঠিক আছে। ওই উইন্ড মিলের মধ্যে টারবাইন বসানো আছে, সেই পাখাগুলো যখন ঘুরছে তো তার থেকে একটা এনার্জি প্রডিউস হচ্ছে, যেটা টারবাইনের থেকে পাস হচ্ছে এবং এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে বা ইলেকট্রিসিটিতে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে। এই প্রসেসটা কাজ করে উইন্ড মিলে। তো এটা বলছে সব থেকে বেশি এফেক্টিভ হয় ইফ ইট ইজ প্লেসড at a higher elevation above the ground than a lower one। তাহলে নিম্নভূমি থেকে যখন এটা আমরা যত অ্যালটিটিউডে তৈরি করবো বা এলিভেশনে হায়ার এলিভেশন তৈরি করবো উইন্ড মিল, তত সেটা বেশি এফেক্টিভ হবে বা কার্যকারিতা তার বেশি হবে, মানে বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করবে এটাই বলতে চাইছে। অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ কারেক্ট, দ্যাট মিনস ইন্ডিভিজুয়ালি এসারশন ইজ কারেক্ট। কারণ এটাই হয় সাধারণত। কেন বলতে হয়, তার কারণ হচ্ছে লোয়ার এলিভেশনে বা লোয়ার গ্রাউন্ডে কি হয়, ফ্রিকশনাল ফোর্স কাজ করে, বাতাস যে প্রবাহিত হবে, তো ভূমিভাগে কি থাকে, ঘর বাড়ি থাকে, ভেজিটেশন থাকে বা গাছ থাকে, তো তারা কি করবে, সেই বাতাসকে ভালো করে প্রবাহিত হতে দেবে না, বাধা দেবে, ঠিক আছে। তাহলে আপার এলিভেশনে কি হয়, এগুলোর অ্যাবসেন্স থাকে বলে বাতাস দ্রুত বেগে প্রবাহিত হতে পারে, সেই জন্য অ্যাসারশন হলো কারেক্ট। রিজন তার কি দিচ্ছি, জেনারেলি উইন্ড স্পিড ইনক্রিজেস উইথ অল্টিটিউড অ্যাবভ দ্য আর্থ সারফেস। ডেফিনেটলি এটাই তো বলছি, কারণ উইন্ড স্পিড বেশি থাকে সারফেস থেকে যত আমরা অ্যালটিটিউডে যাব, তার কারণ ফ্রিকশনাল ফোর্স সেখানে কম থাকে। ফ্রিকশনাল ফোর্স মানে হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে, বাতাসকে ঘর্ষণ করছে না কেউ, ফ্রিলি মুভ করতে পারছে। আর লোয়ার এলিভেশনে বিভিন্ন রকমের অবস্টাকেল থাকে বলে সেখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করে। ওকে, দ্যাট মিনস বোথ আর কারেক্ট অ্যান্ড রিজন কারেক্টলি এক্সপ্লেন অ্যাসারশন, দ্যাটস ওয়াই হিয়ার the correct answer is option number 1. Both assertion and reason are correct and R is the correct explanation of A. ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6। কি বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 6 এ, আবার ডেটাবেস দিয়েছে দেখো, এটাও দিয়েছে। আচ্ছা, এখানে টোটাল ইনস্টল ক্যাপাসিটি বলেছে রিনিউয়েবল পাওয়ার, মানে সবগুলো মিশে, ঠিক আছে। রিনিউয়েবল পাওয়ার মানে সেখানে হাইড্রো আছে, ঠিক আছে, সোলার আছে, উইন্ড আছে, সবগুলো মিক্স করে থাকছে তার মানে, এবং টোটালটার উপরে বলেছে যে সব থেকে, আচ্ছা এটা সাজাতে হবে ইনক্রিজিং অর্ডার, তার মানে কম যারা প্রডিউস করছে সেই স্টেটগুলো থেকে বেশি স্টেটের দিকে আমার মানে বেশি প্রডিউস করছে সেই সমস্ত স্টেটগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে সব থেকে কম কে প্রডিউস করছে, আমরা প্রথমের স্লাইডেই দেখেছি, ঠিক আছে, সেখানে আমরা দেখেছিলাম যে উত্তরপ্রদেশ, এখানে ল্যাক অফ গভর্নেন্স বা বিভিন্ন রকমের প্রবলেমস এর জন্য এখানে কিন্তু এই সব দিকে একদম পিছিয়ে রয়েছে, ঠিক আছে, ডেভেলপমেন্টের দিক থেকে অনেকটাই পিছিয়ে, বাট এখন খুব ভালো গ্রো করছে, ঠিক আছে। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে, সব থেকে কম কিন্তু এখানে উত্তরপ্রদেশ হলো, তাহলে এ হবে সব থেকে আগে। তাহলে এই যদি সব থেকে আগে হয়, ইনক্রিজিং অর্ডার বলেছে মানে কি কম গুলো আগে নিতে হবে, ঠিক আছে। তাহলে দুটো অপশন তো এলিমিনেট হয়ে গেল, 1 বা 3 এর মধ্যে হবে। সব থেকে বেশি এখানে রয়েছে গুজরাটে, তাহলে এ আর লাস্টে আসবে বি, মাঝে আরো দুটো রয়েছে, এভাবে এলিমিনেট করতে হয়, ঠিক আছে। তুমি সব ডেটা জানবে না, এটা স্বাভাবিক, কিন্তু তোমার ক্যাপাসিটি যেন তৈরি হয় যে প্রশ্নগুলোকে এলিমিনেট করতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো তো এ আর বি রয়েছে, অপশন নাম্বার দেখো 3 এ রয়েছে, অপশন নাম্বার 3 কারেক্ট হবে। তাহলে তারপরে আসবে তামিলনাড়ু, নাকি নাকি কি আসছে কর্ণাটক, কর্ণাটকের পরে তামিলনাড়ু, অপশন 3 কারেক্ট। বোঝা গেছে, তাহলে এইভাবে এলিমিনেট করবে। বাকি এখানে টোটাল ইনস্টল ক্যাপাসিটি গুলো পরপর কত রয়েছে সেগুলো মেনশন করা রয়েছে। গুজরাট লিড করছে 40 গিগাওয়াট টোটাল ইনস্টল ক্যাপাসিটি আছে, আর রাজস্থানে 60 রয়েছে টোটাল, ইনক্লুডিং সোলার বা আদার রিনিউয়েবল এনার্জি। ওকে, এবং এই ডেটাটি হচ্ছে ফ্রেশ ডেটা 2026 এর ডেটা। কর্ণাটক রয়েছে, তারপরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দেন মধ্যপ্রদেশ। এগুলো হচ্ছে লিডিং স্টেটস, যেগুলো মনে রাখার চেষ্টা করবে, এগুলো থেকে এই প্রশ্নগুলো পেয়ে যাবে। ওকে, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি, সব কিছু রয়েছে এখানে, ইনক্লুডিং সোলার, উইন্ড, বায়োমাস, হাইড্রো, সব কিছু মিলে তবে তো টোটাল ইনস্টল ক্যাপাসিটি বলছে। অথবা ইন্ডিভিজুয়াল একটা বলে দিতে পারে, যেমন প্রথম প্রশ্ন আমরা দেখেছিলাম সোলারটা দেখেছিলাম, তো এই দুটো দেখবে, সাথে সাথে একটু উইন্ডটাও দেখে রাখবে এবং হাইড্রোটা দেখবে, ঠিক আছে। এগুলো থেকে মোটামুটি প্রশ্ন এলে এগুলো থেকেই পাবে। কি কি বললাম, সোলার, উইন্ড,
হাইড্রো আর টোটাল, চারটা ডেটা মনে রাখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7, ইন্ডিয়াস ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম aims to achieve which of the following key objectives? ওকে, তাহলে এখন কি করছে না, পেট্রোলিয়ামের সঙ্গে বা বিভিন্ন যে ফুয়েলস গুলো রয়েছে, তো সেই ফুয়েলস এর সঙ্গে ইথানলকে মিশিয়ে দেওয়া হচ্ছে। ইথানল হচ্ছে একটা রিনিউয়েবল, ঠিক আছে, কারণ এটা বিভিন্ন জৈবজাত বস্তুগুলোকে পচিয়ে ইথানল তৈরি করা হয়, ঠিক আছে। তো এটা কি শেষ হবে না ইথানল, তো ইথানল যদি মিশিয়ে দেওয়া যায় বিভিন্ন ফুয়েলস এর সঙ্গে, তাহলে তার অ্যাকচুয়ালি কি হবে না, এফেক্টিভনেসটা আরো বেড়ে যাবে। তো এই প্রসেসটা ইন্ডিয়া এখন কাজ করছে বা কাজে লাগাচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ইন্ডিয়ার মিশনটা কি বা অবজেক্টিভ কি, কেন করছে, ঠিক আছে। তো দেখো কি কি রয়েছে, 5টি স্টেটমেন্ট রয়েছে, কারেক্ট কোড সিলেক্ট করতে হবে। টু প্রমোট ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটি, ডেফিনেটলি এইভাবে যদি যে কোনো জায়গায় একবার করে যুদ্ধ হয়ে যায়, এবং যুদ্ধ হলেই যদি ফুয়েলের সাপ্লাই কমে যায়, তাহলে সেটা হাইলি একটা কান্ট্রি কি হবে না, এনার্জি দিক থেকে যদি ডেফিসিয়েট হয়, তাহলে সেটা তার ওভারঅল ডেভেলপমেন্টকে ভীষণ হারে এফেক্ট করবে, তাই না। তাহলে এনার্জি সিকিউরিটি করতে হবে, তার জন্যই এই ধরনের প্রোগ্রামগুলো রাখছে, তাই না। তাহলে এ হবে কিন্তু, বুঝতে পেরেছো, এনার্জি সিকিউরিটি করার জন্যই করছে, যাতে ফসিল ফুয়েল আমাদেরকে কম ইম্পোর্ট করতে হয় এবং আমরা অল্টারনেট সোর্সগুলোকে বিভিন্ন রকম ভাবে জোগাড় করে, যেমন ইথানল মিশিয়ে দিচ্ছে, ঠিক আছে। যদি 20% 30% ইথানল মেশানো হয়, তাহলে সেটা কিন্তু, তাহলে 1 লিটারে 700 পেট্রোল লাগবে আর 300 ইথানল থাকবে, সেটা দিব্যি কাজ করবে ফুয়েলের, ঠিক আছে। তো আমরা যানবাহন চালাতে পারবো এবং বিভিন্ন কাজে সে এনার্জিকে ইউজ করতে পারবো, ঠিক আছে। তার মানে কি 1 লিটারের জায়গায় অনেকটা 300 গ্রাম কমিয়ে দিল, তাহলে সেটা অনেকটা সাপ্লাই বেড়ে যাবে তার মানে। তো এইভাবে কাজ করবে, তো এটা হবে, তাহলে এ হবে। তাহলে এ হচ্ছে বলে দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। আচ্ছা বি তে কি বলেছে দেখো তো, টু অ্যাচিভ রিডাকশন ইন গ্রিন হাউস গ্যাস এমিশন, এন্ড ডেফিনেটলি ফসিল ফুয়েল খুব বেশি পরিমাণে কি করে না, বিভিন্ন রকমের পলিউটেন্টস রিলিজ করে। আর যদি এই ধরনের আমরা এনার্জির দিকে শিফট হয় যেগুলো রিনিউয়েবল এবং ইকো ফ্রেন্ডলি, মানে পরিবেশ বান্ধব, ঠিক আছে, সেই সমস্ত রিসোর্সের দিকে মুভ করি বা অল্টারনেট সোর্স হিসাবে সেগুলোকে ইউজ করতে শুরু করি, তাহলে আমাদের এই পলিউশনটাও ফ্রি হবে, ঠিক আছে, এবং গ্রিন হাউস গ্যাস যেগুলো রিলিজ হয় সেগুলো কমে আসবে, ঠিক আছে। ডেফিনেটলি বিও তার মানে হয়ে যাবে, বুঝতে পেরেছো। এ বি দুটোই হচ্ছে, তাহলে দেখো এ বি দুটোই রয়েছে, দুটো পসিবল যে অপশনগুলো অ্যান্সার হচ্ছিল দুটোতেই এ এবং বি রয়েছে। আচ্ছা তাহলে সিতে কি বলেছে দেখো, এলিমিনেট করতে করতে যাবে এবং কোয়েশ্চেন্স এর অ্যান্সার বেরিয়ে আসবে, ঠিক আছে। টু প্রমোট ইথানল ইম্পোর্টস অ্যাট লার্জ স্কেল, বলেছে ইথানলকে আমাদের কি করতে হবে না, আমদানি করতে হবে, ইম্পোর্টস করতে হবে আমাদের দেশে এই কাজটি করার জন্য। এটা কি এম, ডেফিনেটলি না, ইথানল তো নিজে তৈরি করবে, ঠিক আছে, এটা ইম্পোর্ট করছে না, তার মানে এটা হচ্ছে না, বুঝতে পেরেছো। তাহলে সি হচ্ছে না, দেখো এখানে সি রয়েছে, অনায়াসে তোমার অ্যান্সার কিন্তু চলে এলো অপশন নাম্বার 4। বলো খুব কি জটিল, জেনারেল একটা যদি তোমার আইডিয়া থাকে তাহলে কিন্তু অ্যান্সারগুলো খুব ইজিলি দিতে পারবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবং বাকি দুটোতে কি বলেছে দেখে নাও, ডিতে অ্যান্সার তো চলে এসেছে এ বি ডি ই, তার মানে ডিই হবে, বাট জেনে নাও কেন হচ্ছে। টু স্ট্রেংথেন রুরাল ইকোনমি, ডেফিনেটলি যদি ইথানল তৈরি করতে হয় আমাদের, ঠিক আছে, এবং ইথানলকে আমরা যদি ব্লেন্ডিং করি ফসিল ফুয়েলের সঙ্গে, তাহলে সেটা আমাদের রুরাল ইকোনমিকে প্রমোট করবে বা স্ট্রং করবে। কেন, কারণ ইথানল তৈরি করতে হলে আমাদের সুগার কেনের যে ছাবড়াগুলো থাকে সেগুলো কাজে লাগবে, রেসিডুয়াল এগ্রিকালচারাল রেসিডুয়াল গুলো কাজে লাগবে, অ্যান্ড আদার থিংস যেগুলো কি হয় না প্রডিউস হয় একটা রুরাল সেটেলমেন্ট থেকে, সেগুলো সবই কাজে লাগে, ঠিক আছে। তাহলে তারাও কি হবে, তাদেরও একটা বেনিফিটস হবে সেগুলো যদি আমরা প্রপারলি কাজে লাগাই, না নষ্ট করে, তাই না। তাহলে এটাও হচ্ছে সেই জন্য। টু ফেসিলেট ওয়েস্ট টু ওয়েলথ কনভার্সন, ডেফিনেটলি যেগুলো আমরা ওয়েস্ট আকারে ফেলে দিই সেগুলো আমরা ওয়েলথ আকারে মানে সম্পদ আকারে ইউজ করতে পারি, তো এটাও একটা মিশন। তাহলে কি হবে, বেশি ওয়েস্টও তৈরি হবে না, নোংরাও হবে না চারদিকটা, একটা ক্লিনিনেস ভাবটাও চলে আসবে, ঠিক আছে। এই ধরনের মাল্টিপল অবজেক্টিভস রয়েছে ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামে ইন্ডিয়াতে, এবং এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আন্ডারেই আসে। ওকে, চলো অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হলো, কিভাবে হলো সবাই বুঝেছো। দেখো এখানে অবজেক্টিভ গুলো মেনশন রয়েছে, এবং এখন বর্তমানে 2025-এর মধ্যে 20% ইথানল ব্লেন্ডিং করার প্রোগ্রাম ছিল, অলরেডি অ্যাচিভড হয়েছে, ঠিক আছে। এবং এটা আরো ফার্দার 2030 অব্দি এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে, ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামকে। এবং এটা নিশ্চয়ই আরো বাড়াবে পরবর্তীকালে, 30% 35% করবে, ঠিক আছে। আর একসময় দেখা যাবে বায়োফুয়েলসে চেঞ্জ করে দিচ্ছে, ফসিল ফুয়েলের বদলে বায়োফুয়েল চলে আসছে, তার জন্য ডেফিনেটলি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে হবে বেশি পরিমাণে গভর্নমেন্টকে, তাই না। আচ্ছা কি কি অবজেক্টিভ এর রয়েছে, এনার্জি সিকিউরিটি, ওকে, ইম্পোর্ট রিডাকশন, কিসের ইম্পোর্ট রিডাকশন, আমরা যে ফসিল ফুয়েল গুলো, ঠিক আছে, মিডল ইস্ট থেকে বা রাশিয়া থেকে হোক, বিভিন্ন কান্ট্রি থেকে যেগুলো ইম্পোর্ট করছি, এবং আমাদের তাহলে ফরেন যে অ্যাকচুয়ালি কারেন্সি সেটাও আমাদের খরচা হচ্ছে, তো এই ইম্পোর্ট
বিষয়টাকে কমানো, তবেই তো ইথানল ব্লেন্ডিং করছে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পরিবেশ কম দূষণ হবে, গ্রিন হাউস গ্যাসেস কম রিলিজ হবে, অ্যান্ড আদার পলিউটেন্টস যেগুলো ফসিল ফুয়েল জ্বালানোর ফলে তৈরি হয় সেগুলো কমবে। তাহলে কি হবে না, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বিষয়টা আমরা প্রমোট করতে পারবো। বুস্টিং এগ্রিকালচারাল ইনকাম, ডেফিনেটলি রুরাল ইনকাম বাড়িয়ে তোলা যাবে। তাদের যে রেসিডিউগুলো তৈরি হয় এগ্রিকালচার থেকে হোক, বা তাদের যে পশুগুলো থাকে, ঠিক আছে, সেগুলো থেকে হোক, বা বিভিন্নভাবে তাদের যে রেসিডিউগুলো তৈরি হয়, এবং এগ্রিকালচারকেই বিশেষ করে বলা হচ্ছে, তো এটাকেও বুস্ট করা যাবে এবং তাদের ইকোনমি সিকিউর করা যাবে, ঠিক আছে। রুরাল সাপোর্ট আত্মনির্ভর ভারত, ডেফিনেটলি, ঠিক আছে, আমরা আত্মনির্ভর ভারতের দিকে এগোতে পারবো তাহলে। কারণ আমাদের নিজের জোগাড় বা আমাদের নিজের তৈরি জিনিসপত্র যদি কাজে লাগাই বা সেগুলো মানুষের চাহিদা যদি পূর্ণ করে, তাহলে আমাদের এই যে মিশনটি রয়েছে আত্মনির্ভর ভারত তৈরি করার মোদিজির, সেটাও সাকার হবে। মেক ইন ইন্ডিয়ার আন্ডার ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করে, ডেফিনেটলি এগুলো হচ্ছে মেজর বা মেন অবজেক্টিভস আন্ডার ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামস অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে, নিউক্লিয়ার রিয়েক্টর অ্যাক্সিডেন্টস দেওয়া রয়েছে। তাহলে নিউক্লিয়ার যে প্ল্যান্টস গুলো যেখান থেকে, দেখো নিউক্লিয়ার এনার্জি হচ্ছে একটুতেই খুব বেশি পরিমাণে এনার্জি তৈরি করে দিতে পারে, বাট এর টেকনোলজি, ঠিক আছে, খুব হাই। প্লাস হচ্ছে এটা খুবই মানে কি হয় না, অ্যাক্সিডেন্টাল হয়। একবার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এর যে এফেক্ট সেটা কিন্তু একটা হিউজ এরিয়া জুড়ে হয় এবং লং টার্মে থেকে যায়, ঠিক আছে। তো ভেরি ডেঞ্জারাস, বি কেয়ারফুলি। এই মানে প্ল্যান্টে হাইলি এডুকেটেড প্লাস হচ্ছে স্কিল লেবারের প্রয়োজন, সায়েন্টিস্টদের বিশেষ করে প্রয়োজন বলা যেতে পারে। তো তাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ধরনের অনেক অ্যাক্সিডেন্ট রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি সমস্ত স্লাইডের থ্রু থেকে তোমাদের কভার করে দিয়েছি। দু তিনটা প্রশ্ন হয়তো এই নিউক্লিয়ার থেকেই, যে অ্যাক্সিডেন্টগুলো রয়েছে বা ডিজাস্টারগুলো রয়েছে সেখান থেকে হয়তো আছে। ওকে, তাহলে দেখো ওয়েন্ড স্কেল, চার্নোবিল রয়েছে, থ্রি মিল আইল্যান্ড আছে, ফুকুশিমা ডাচি আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে এক একটা অ্যাক্সিডেন্ট, এবং এগুলো হচ্ছে নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট সেখানে কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা যে রিয়েক্টর যার থ্রু থেকে পাস করানো হয়, ঠিক আছে, সেটা ব্লাস্ট হয়ে গিয়েছে, এই ধরনের ঘটনা, ঠিক আছে। তো কোথায় রয়েছে এবং কবে ঘটনাটা ঘটেছে, কান্ট্রি এবং ইয়ারের সঙ্গে ম্যাচ করতে হবে। তো ওয়েন্ড স্কেল হচ্ছে ইউকে তে আছে, ইউকে তে। ওকে, এবং দেখো এটা অপশন 2 এর সঙ্গে তাহলে ম্যাচ করছে। ওয়েন্ড স্কেল নিউক্লিয়ার রিয়েক্টর ব্লাস্ট হয়েছিল বা অ্যাক্সিডেন্ট হয়েছিল 1957-এ ইউকে তে, ঠিক আছে। এই ম্যাচ করে যাচ্ছে তাহলে 2 এর সঙ্গে, এই ম্যাচ করছে 2 এর সঙ্গে, দুটো অপশন রয়েছে। এটা না জানলে পারবে না, আমি এটা ম্যাচ করে দিচ্ছি। দেখো চারনোবিল রয়েছে ইউক্রেনে, ঠিক আছে, চারনোবিল কোথায় আছে, ইউক্রেনে রয়েছে, আর এই অ্যাক্সিডেন্টটি হয়েছে 1986-এ। ওকে, তাহলে বি হয়ে গেল 4 এর সঙ্গে, অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে। সি হচ্ছে থ্রি মিল আইল্যান্ড, থ্রি মিল আইল্যান্ড হচ্ছে ইউএসএ, ঠিক আছে, থ্রি মিল আইল্যান্ড হচ্ছে ইউএসএ তে রয়েছে। নিউক্লিয়ার রিয়েক্টর অ্যাক্সিডেন্ট হয়েছিল 1979-এ। আর ফুকুশিমা হচ্ছে জাপানে রয়েছে 2011-তে, ভেরি রিসেন্ট একটা ফেনোমেনা এটা, ঠিক আছে, বা ইনসিডেন্ট। ওকে, তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো পরপর সবগুলোই তোমাদের ইনফরমেশনের জন্য এক্সপ্লেন করে দেওয়া রয়েছে। ওয়েন্ড স্কেল ফায়ার ওয়াজ দ্য ইউকে's worst nuclear accident occurring at a facility in কুম্বরিয়া। অ্যাকচুয়ালি যে প্ল্যান্টটা ছিল উইন্ড স্কেল, এখানে আগুন ধরে যায়। ওকে, এটা অ্যাকচুয়ালি কুম্বরিয়া বলে সেখানে অ্যাকচুয়ালি ফেসিলিটেট করতো এনার্জি। তো ইউকের একটা সব থেকে ভয়ঙ্কর দুর্ঘটনা হচ্ছে এটা, এই নিউক্লিয়ার ব্লাস্টের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। রুটিন হিটিং প্রসেস ছিল, ঠিক আছে। এখানে যে মানে এনার্জিটা তৈরি করে তার জন্য কি করতে হয় না, যে র মেটেরিয়াল সেটাকে কি করতে হয় না, প্রসেস রয়েছে, দুটো প্রসেস আছে, ফিশন আর ফিউশন, দুটো প্রসেস রয়েছে। তো এগুলো করতে হলে কি জেনারেল একটা কি করতে হয় না, রুটিন ওয়াইজ হিট করতে হয়, হিট, ঠিক আছে। হিটিং প্রসেসের সময় রিলিজ স্টোরড এনার্জি ইন দ্য গ্রাফাইট মডারেটর, আর কন্ট্রোল করার জন্য গ্রাফাইট অ্যাকচুয়ালি ইউজ করা হয়, ঠিক আছে। তো এর থ্রু থেকে যখন হিটিং জেনারেল যে রুটিন প্রসেস ছিল সেটা করার সময় অ্যাকচুয়ালি আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর আগুন লেগে যায়, এটাই অ্যাক্সিডেন্ট। তো এই ধরনের ঘটনাগুলো এনভায়রনমেন্টের জন্য, প্লাস হচ্ছে হিউম্যান বিংসের জন্য, ঠিক আছে, বা আদার এনভায়রনমেন্ট মানে সবাইকেই বোঝাচ্ছে, হিউম্যান হোক বা আদার অ্যানিমেলস হোক, পুরো রেডিও অ্যাক্টিভ যদি ছড়িয়ে যায় তাহলে সেটা কিন্তু মারাত্মক হয়ে যায়, ঠিক আছে। নিউক্লিয়ার যে অ্যাক্সিডেন্টগুলো সেগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস হয়ে থাকে এক কথায়। তারপর হচ্ছে চারনোবিল ইউক্রেনে রয়েছে, এটা একটা ভয়ঙ্কর ওয়ার্ল্ডের মানে একটা মানে খুবই হেভি একটা অ্যাক্সিডেন্ট ইউক্রেনে হয়েছিল 1986, কনসিডার দ্য ওয়ার্ল্ডস মোস্ট সিভিয়ার নিউক্লিয়ার ডিজাস্টার।
It occurred at the Chernobyl nuclear power plant in the Soviet Union. নাও ইউক্রেন হয়েছে, সোভিয়েত ইউনিয়ন মানে তখন অনেকগুলো কান্ট্রি মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল, তারপরে তো ভাগ হয়ে যায়, তো ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকেই তৈরি হয় ইউক্রেন নামক দেশটি। তো তাদের এখানে একটি পাওয়ার প্ল্যান্ট ছিল নিউক্লিয়ার, যার নাম চার্নোবিল। ডিউরিং এ পোরলি ডিজাইন্ড সেফটি টেস্ট, তো সেফটি টেস্টেই হচ্ছিল অ্যাকচুয়ালি, সাডেনলি সেখানে কি হয়, পাওয়ার সার্জ হয়, মানে পাওয়ার রিলিজ হয়ে যায় খুব বেশি পরিমাণে, এবং ম্যাসিভ এক্সপ্লোশন হয়, মানে ব্লাস্ট হয় এবং আগুন ধরে যায়। ঠিক আছে, এইভাবে পুরো রিয়েক্টর মানে যার থ্রু থেকে পাস হয়, ঠিক আছে, যার থ্রু থেকে এনার্জি পাস হয় বা প্রসেসটা কাজ করে, রিয়েক্টর বলে সেটাকে। ঠিক আছে, তো সেখান থেকে প্রচুর রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বেরিয়ে যায়, এবং সেটা নট অনলি ইউক্রেন, পাশাপাশি ইউরোপে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এবং এটা মেসিভ একটা ডিজাস্টার বলা যেতে পারে। নেক্সট হচ্ছে 3 মিল আইল্যান্ড। তো এখানে রয়েছে 3 মিল আইল্যান্ড, যে ইউএসএ তে, এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল, সেম একই রকম পেনসিলভেনিয়াতে রয়েছে। ব্লাস্টের ফলে একটা সিভিয়ার ড্যামেজ হয়, ওকে, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস বেরিয়ে আসে এবং হাইলি এফেক্ট করে এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে লিভিং থিংসকে। ফুকুশিমা জাপানে রয়েছে, 2011-তে ব্লাস্ট হয়, ওকে, এবং এটাও একটা মেজর অ্যাক্সিডেন্ট, এর জন্য সুনামিও তৈরি হয়েছিল। দেখো নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, ভোপাল ডিজাস্টার। ভোপাল ডিজাস্টার কবে তৈরি হয় বা কবে হয়েছিল? 1984 ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাজিক ইন্ডাস্ট্রিয়াল accident was happened due to release of gas into the atmosphere from Union Carbide factory. তাহলে ভোপাল আমাদের এখানে রয়েছে, তাহলে কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি ছিল, সেখানে ব্লাস্ট হয়, ঠিক আছে, এবং কোন গ্যাস রিলিজ হয়েছিল যা ভীষণ হারে এফেক্ট ফেলেছিল পুরো সিটিতে। ঠিক আছে, এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, এই অপশন নাম্বার 1। ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরিতে ব্লাস্ট হয় এবং এই গ্যাসটা রিলিজ হয়ে যায়, যা বিভিন্ন রকম ভাবে এফেক্ট করে থাকে মানুষের। ঠিক আছে, ইরিটেট করা, লাংসের অসুবিধা, ঠিক আছে, চামড়ার মানে ক্ষয়ক্ষতি, এইভাবে এফেক্ট ফেলে মিথাইল আইসোসায়ানাইড। অপশন নাম্বার 1 কারেক্ট হবে। ওকে, 1984-এ এই ঘটনাটি হওয়ার পরেই যারা ইন্ডাস্ট্রিজ রয়েছে তাদেরকে রেসপন্সিবল করার জন্য বা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বিষয়টা খেয়াল রাখার জন্য, বা তাদের যে যন্ত্রপাতিগুলো রয়েছে আপগ্রেডেশন, এই ধরনের বিভিন্ন রকম পলিসি নিয়ে আসে, এবং তারপরেই এনভায়রনমেন্টকে সিকিউর করার জন্য অ্যাক্ট তৈরি করা হয় আফটার ভোপাল গ্যাস ট্র্যাজেডি অর ডিজাস্টার। ঠিক আছে, কবে তৈরি হয়েছে? এটা 1986-এ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট তৈরি করে। ঠিক আছে, এরই এফেক্টে তৈরি হয় কিন্তু এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986। ওকে, তাহলে কি বলা হয়েছে? দ্য 1984 Bhopal gas disaster occurred due to the release of methyl isocyanate, okay, from the Union Carbide pesticides factory. এটা একটা পেস্টিসাইড ফ্যাক্টরি, ঠিক আছে। Over 40 tons of this highly toxic gas leaked on the night December 2 and 3. তো 2-3 তারিখে ডিসেম্বরের কি হয়, পুরো রাতভর কি হয়, গ্যাস লিক করতে থাকে মিথাইল আইসোসায়ানাইড, তার ফলে থাউজেন্ডস কি হয়, ডেথস হয়, ইনজিওর হয়, হান্ড্রেডস অফ থাউজেন্ডস। ঠিক আছে, এইভাবে এফেক্ট পড়ে পুরো সিটিতে। গ্যাস কি ছিল মনে রাখবে, কোথায় লোকেশন ছিল, মধ্যপ্রদেশের ভোপালে ছিল, ফ্যাক্টরির কি নাম ছিল এগুলো মনে রাখবে, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড পেস্টিসাইড প্লান্ট। কেন হয়েছিল না, ওয়াটার এন্টার্ড এ স্টোরেজ ট্যাঙ্ক, মানে যেখানে এই গ্যাসটি অ্যাকচুয়ালি স্টোর ছিল সেখানে কোনোভাবে বাই মিস্টেক কি হয় না, জল চলে যায়, তাহলে জলের সঙ্গে রিয়াকশন করে যায়, তারপরে ব্লাস্ট হয়ে যায়, এইভাবে ইম্প্যাক্ট হয়। ঠিক আছে, এবং এটাকে ভোপাল গ্যাস ট্র্যাজেডি বা ডিজাস্টারকে একটা ওয়ার্স্ট ওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার বলা হয়। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। এই ধরনেরও প্রশ্ন আসছে কিছু কিছু, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং তাদের লোকেশন। ইম্পর্টেন্ট কিছু বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে, যেগুলো লোকেশন দিয়ে দিচ্ছে এখন রিসেন্টলি এক্সামে দেখা যাচ্ছে, এই ধরনেরও প্রশ্ন হচ্ছে। নন্দা দেবী কোথায় রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ? ডেফিনেটলি এটা আছে উত্তরাখণ্ড। ওকে, উত্তরাখণ্ডের একটি খুবই ইম্পর্টেন্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, পাঁচমারি কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। পাঁচমারি হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে উড়িষ্যাতে রয়েছে, আর নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে মেঘালয়ে রয়েছে। এই তো মিছিল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এ হচ্ছে 4-এর সঙ্গে একটাই অপশন রয়েছে, অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট। ওকে, বাকিগুলো বি দেখো, পাঁচমারি মধ্যপ্রদেশে, মানে 3-এর সঙ্গে ম্যাচ করছে, সি সিমলিপাল
উড়িষ্যা 1-এ রয়েছে, ডি নকরেক হচ্ছে মেঘালয় 2-এ রয়েছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11। জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টস আর মাচ লাইক ফসিল অ্যান্ড নিউক্লিয়ার প্ল্যান্টস উইথ এক্সেপশন অফ নো রিকোয়ারমেন্টস অফ। তো নিচের এই চারটের মধ্যে কোনটি বলতে হবে, একই রকম সিমিলার হলেও কোনটি রিকোয়ারমেন্ট হয় না জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, কোনটি হয় না। তো দেখো আমি একটু আগে বলেছি ফিশন অ্যান্ড ফিউশন দুটো রিয়েক্টর কাজ করে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, কারণ দুরকম প্রসেস রয়েছে এনার্জি এক্সট্রাক্ট করার জন্য ইউরেনিয়াম থেকে, ঠিক আছে। আর তাহলে সি হবে না, সি রয়েছে প্রত্যেকটাতে, দেখো অপশন নম্বর 3 বেরিয়ে আসবে, ঠিক আছে। রিকোয়ারমেন্ট হয় না কোনটিতে বলেছে জিওথার্মালের জন্য, তাহলে এ আর ডি হয়ে যাচ্ছে। জিওথার্মালে টারবাইন জেনারেটর প্রয়োজন হয় না, আর ভেপার ডমিনেটেড হাইড্রোথার্মাল রিসোর্সেস ইউজ হয় না, ঠিক আছে, এগুলো রিকোয়ারমেন্ট নেই তার মানে। আর এটা তো আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি, এমনি তো এটা অ্যান্সার হয়ে যেত, এটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ হয়, তাহলে অপশন 3 এখানে কারেক্ট হবে। অপশন ছিল 2 কারেক্ট নাকি, সি তো হচ্ছে না, সি হলে তো আবার 2 আসছে। কি বলেছে প্রশ্নে, জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টস আর মাচ লাইক ফসিল অ্যান্ড নিউক্লিয়ার প্ল্যান্ট। আচ্ছা বলেছে জিওথার্মাল যে পাওয়ার প্ল্যান্টস আছে এটাও ফসিল প্লাস হচ্ছে নিউক্লিয়ার প্ল্যান্টসের মতোই, মানে ইকুইপমেন্টস গুলো লাগে, কিন্তু এক্সেপশন আছে বলেছে, উইথ এক্সেপশন অফ নো রিকোয়ারমেন্ট, ঠিক আছে, বাট কিছু এক্সেপশন আছে যার মধ্যে কোনটি লাগছে না একদম। তাহলে এখানে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ভেপার ডমিনেটেড হাইড্রোথার্মাল রিসোর্স লাগবে না, নো রিকোয়ারমেন্ট সেটা, ঠিক আছে। বয়লার আচ্ছা এই প্রশ্নটা আমি একবার পরে দেখে বলবো তোমাদের, ঠিক আছে, এই প্রশ্নটা থাকলো, আমি তোমাদের এটা দেখে পরে বলবো অ্যান্সারটা কিভাবে আসছে এটা। এখানে অপশন অ্যান্সার ঠিকই রয়েছে, কারণ অ্যান্সার কি থেকে একদম নেওয়া হয়েছে, এটা থাকছে আমি পরে তোমাদের একবার বলে দেবো। এখানে এবার এক্সপ্লেনেশনটা দেখা যাক। তারপর বয়লার আর ফিশন রিঅ্যাক্টর রয়েছে আর টারবাইন জেনারেটর রয়েছে। তাহলে বলেছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টস অপারেট সিমিলারলি টু ফসিল ফুয়েল এন্ড নিউক্লিয়ার প্ল্যান্টস বাই ইউজিং স্টিম টু স্পিন এ টারবাইন। মানে এখানেও বলছে এই বাকি দুটো প্ল্যান্টের মতনই কি করা হয় না, স্টিম ইউজ করা হয় যার থ্রু থেকে টারবাইন করানো হয় এবং তার থেকে ইলেকট্রিক জেনারেট হয়। তার মানে এখানে আমাদের ভেপার ডমিনেটেড, তাহলে এটা স্টিম যদি হয়, আচ্ছা ওখানে বলেছিল রিকোয়ার নয় কোনটি, সেই জন্য ভুল হচ্ছে, ঠিক আছে, কারণ এটাও প্রয়োজন রয়েছে তাহলে, আর টারবাইনেরও প্রয়োজন রয়েছে, ঠিক আছে, এক লাইনে পরিষ্কার হলো, আর এটা আমি মিস করছিলাম, ঠিক আছে, সেই জন্য প্রবলেম হচ্ছে। তাহলে রিকোয়ারমেন্ট নেই কোনটি, এই দুটোর, ঠিক আছে, এই দুটোর নেই, তাহলে বি আর সি এর নেই, ঠিক আছে, বি আর সি এই দুটোর নেই, সেই জন্য অপশন 2 হচ্ছে কারেক্ট। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাইন্ড অফ ওয়েভ জেনারেটেড ডিউরিং অ্যান আর্থকুয়েক। আর্থকুয়েকের ফলে এখানে কোন ধরনের ওয়েভ জেনারেট হয়, এন ওয়েভ, ও ওয়েভ নাকি কিউ ওয়েভ নাকি পি ওয়েভ। তারা সবাই কম বেশি পড়েছো দেখবে আর্থকুয়েকের ফলে দু ধরনের ওয়েভ জেনারেট হয়, ওকে। একটি হচ্ছে ব্রডলি একবার দেখে রাখো, একটা হচ্ছে বডি ওয়েভ আর একটাকে বলে সারফেস ওয়েভ, একটাকে বলা হয় সারফেস ওয়েভ। বডি ওয়েভ মানে যেখানে আর্থকুয়েক তৈরি হচ্ছে, আমাদের এটা মনে করো পৃথিবী, যেখানে আর্থকুয়েক তৈরি হচ্ছে, তো এটা যখন ভার্টিক্যালি আসছে সারফেসের দিকে তখন এটাকে বলে বডি ওয়েভ, ঠিক আছে, পৃথিবীর ভেতরেই বা ইন্টেরিয়ার আর্থে যে ওয়েভটা প্রবাহিত হয়ে আসছে এবং তারপরে এখানে পৌঁছানোর পরে আবার এটা ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে, সারফেসে। তাহলে একটা হচ্ছে বডি ওয়েভ আর
আর একটা হচ্ছে সারফেস ওয়েভ। বডি ওয়েভ থাকে দুটো, পি ওয়েভ অ্যান্ড এস ওয়েভ। আর সারফেস ওয়েভ হয় দু রকমের, একটা হচ্ছে লাভ ওয়েভ আর একটা হচ্ছে রিলে ওয়েভ, দু ধরনের ওয়েভ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এটা নয়, আর্থ ওয়েভ ওয়েভ ও নয় আর কিউ নয়, পি হচ্ছে। তাহলে ভেরি বেসিক থেকে প্রশ্নটি এসছে, ওয়েভগুলো নোট ডাউন করে নেবে, ঠিক আছে। এখান থেকে দেখো প্রশ্ন ছিল, কারণ তোমাদের ন্যাচারাল হ্যাজার্ড ডিজাস্টার রয়েছে, আর্থকুয়েক এক ধরনের ন্যাচারাল হ্যাজার্ড ডিজাস্টারের মধ্যে আসছে, ঠিক আছে। এটা করে দেবো। তাহলে হ্যাজার্ড ডিজাস্টার বিষয়টা কি? হ্যাজার্ড হচ্ছে যখন তার ইন্টেন্সিটি আছে ক্ষয়ক্ষতি করার, বাট ক্ষয়ক্ষতি করছে না, ঠিক আছে। যেমন আর্থকুয়েক কোনো একটা ফাঁকা জায়গায় হলো, সুনামি কোনো একটা ফাঁকা জায়গায় হলো যেখানে জনবসতি নেই, তাহলে কাকে এফেক্ট করবে? মানে ইকোনমিক লস করছে না কিছু, ওকে, সেটা হচ্ছে হ্যাজার্ড। আর যদি হেভিলি ইকোনমিক ক্ষয়ক্ষতি করে, ঠিক আছে, তখন সেটাকে ডিজাস্টার বলে। ক্ষয়ক্ষতি হলে ডিজাস্টার, না হলে ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো সাধারণতই হচ্ছে সেগুলোকে হ্যাজার্ড পর্যায়ে রাখা হবে। আর কোনো একটা ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো কি করবে, এফেক্ট করবে হিউম্যান বিংসের ওয়েলথ অ্যান্ড ইকোনমিক দিক থেকে, বা এগ্রিকালচারাল ফিল্ড নষ্ট করছে, দ্যাট মিনস সেটাকে বলা হবে ডিজাস্টার, ওকে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 30 বলেছে, হুইচ অফ দ্য ফলোইং রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস কন্ট্রিবিউটস হাইয়েস্ট প্রপোর্শন টু দ্য টোটাল ইনস্টলড পাওয়ার ক্যাপাসিটি ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে রিনিউয়েবল সোর্স অফ এনার্জির দিক থেকে আমরা যদি দেখি, তাহলে হাইয়েস্ট ক্যাপাসিটিতে ইনস্টল রয়েছে কোন রিনিউয়েবল এনার্জি? আবার এর অ্যান্সার হয়ে যাবে সোলার, ওকে। অপশন নাম্বার হবে 1 কারেক্ট, সোলার। দেখো সোলার হচ্ছে ইনস্টল ক্যাপাসিটির দিক থেকে মার্চ 2026-এর যেটা 150 গিগাওয়াট, ঠিক আছে, 150 গিগাওয়াট হচ্ছে রাফলি ধরে নাও। উইন্ড হচ্ছে 56 গিগাওয়াট, হাইড্রো যেটা এটা মিডিল লার্জ মিডিল স্মল তিন রকমের হয়, তো লার্জটাকে ধরা হচ্ছে 51 গিগাওয়াট ইনস্টল রয়েছে, আর নিউক্লিয়ার হচ্ছে মাত্র 8 গিগাওয়াট, ওকে। তাহলে এটা একদম রিসেন্ট ডেটা, এটাকে পরপর মনে রাখবে ইনস্টল ক্যাপাসিটির দিক থেকে টোটাল, ওকে, মার্চ 2026-এর ডেটা। নেক্সট প্রশ্নে বলেছে, ইনক্রিজিং দ্য রেশিও অফ ফিসাইল ইউরেনিয়াম, যেটাকে বলা হয় ইউরেনিয়াম 235 আইসোটোপ ইন ন্যাচারাল ইউরেনিয়াম ইজ নোন এজ। তাহলে আমরা যখন নেচার থেকে ইউরেনিয়াম এজ এ র মেটেরিয়াল কালেক্ট করি, সেটাকে আমরা শুধু কাজে লাগাতে পারবো না, কারণ সেখানে খুব কম পরিমাণে আমরা পাই U235 এই আইসোটোপটি, ঠিক আছে। এটা কি করতে হয়, এনরিচ করতে হয়, এনরিচমেন্ট করতে হয়, মানে বাড়িয়ে তুলতে হয় তার প্রপোর্শনটাকে বা তার রেশিওটাকে, ঠিক আছে। তো এটাকে কি বলে, যখন আমরা ইউরেনিয়ামটাকে ফিসাইল করছি মানে বাড়িয়ে তুলছি, ঠিক আছে, এই বিষয়টা বলা হয় এনরিচমেন্ট। অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট। এনরিচমেন্ট হবে, এনহ্যান্সমেন্ট না, ঠিক আছে। অপশন 4টা হবে এনরিচমেন্ট, ফুল অপশন রয়েছে এখানে দেওয়া, কি বললাম তাহলে, অপশন 4 কারেক্ট হবে, ঠিক আছে। এটা নিজেরা ঠিক করে নেবে, এবং এক্সপ্লেনেশন তো করাই দেওয়া রয়েছে। এনরিচমেন্ট ইজ দ্য টেকনিক্যাল টার্ম ফর দ্য প্রসেস অফ ইনক্রিজিং দ্য প্রপোর্শন অফ ফিসাইল ইউরেনিয়াম 235 ইন ন্যাচারাল ইউরেনিয়াম। তাহলে নেচার থেকে আমরা যে ইউরেনিয়ামটা পাচ্ছি সেটা কাজে লাগবে না যদি না এনরিচমেন্ট প্রসেস কাজে লাগানো হয়। এখানে কি করা হয়, নেচার থেকে যে ইউরেনিয়ামটা পাই আমরা, সেখানে মাত্র যেটা আমাদের অ্যাকচুয়ালি কাজের, এই আইসোটোপটা হচ্ছে ইউরেনিয়ামের কাজের, ঠিক আছে। অনেক আইসোটোপ রয়েছে 235টা কাজের, যেখান থেকে নিউক্লিয়ার এনার্জি তৈরি করা যায় বা প্রডিউস করা যায়, ঠিক আছে। তো এটা মাত্র নেচার থেকে যখন কালেক্ট করি U235 0.7% থাকে, তাহলে এটা তো আমাদের এনার্জি প্রডিউস হবে না, ঠিক আছে। এর জন্য এটাকে বাড়িয়ে তুলতে হয়, ঠিক আছে, বিভিন্ন প্রসেস রয়েছে, তো বাড়িয়ে তুলতে হয়। ন্যাচারাল ইউরেনিয়াম প্রাইমারিলি কনসিস্ট টু আইসোটোপ, যেটা আমরা নেচার থেকে বের করি, সেখানে দু রকমের আইসোটোপ পাবো আমরা। 238 যেটা সব থেকে বেশি থাকে, বাট এটা আমাদের এনার্জি প্রডিউসে কাজে লাগে না। এনার্জি প্রডিউসে কাজে লাগে U235, যেটা মাত্র 7% থাকে, সরি 0.7% থাকে, মানে 1%ও থাকে না, ঠিক আছে। তাহলে এটাকে ফিসাইল আইসোটোপ করাটা নেসেসারি, মানে এটাকে বাড়িয়ে তুলতে হবে, এনরিচ করে তুলতে হবে, ঠিক আছে। চেন রিঅ্যাকশনের থ্রু থেকে এটা করানো হয়, বাড়িয়ে তোলা হয়। মানে এটা তো একটা কি, তার যে আইসোটোপ মানে এটা তো একটা কেমিক্যালি বন্ডিং রয়েছে, সেই প্রসেসটাকে চেনটাকে ব্রেক করে কি করা হয়, সেখানে অ্যাড করে দেওয়া হয় সেই ধরনের মেটেরিয়াল, ঠিক আছে। এইভাবে কনসেন্ট্রেট বাড়িয়ে তোলা হয়, এবং এই যে বাড়িয়ে তোলা হয় 2 থেকে 5% করে তোলা হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় আইসোটোপ আইসোটোপ এনরিচমেন্ট, ওকে, আইসোটোপ এনরিচমেন্ট বলা হয়। তাহলে অপশন নাম্বার 4 সেই জন্য কারেক্ট হবে। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং আর
শ্রিঙ্কস অফ অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড, তাহলে অ্যাটমসফিয়ারিক যে কার্বন ডাইঅক্সাইড সেটাকে শ্রিঙ্ক করছে, মানে শোষণ করছে কোন কোন ফিট, চারটে দেওয়া রয়েছে, ওয়েটল্যান্ডস, ওশানস, সয়েলস নাকি এলিফ্যান্টস। এর কারেক্ট অ্যান্সার হবে এলিফ্যান্ট। বাদ দিয়ে এলিফ্যান্ট শোষণ করলে তো আমরাও শোষণ করছি, তাই না? এটা ধরা যাবে না। ম্যাক্সিমাম সিকুয়েস্ট করছে বা কার্বন ডাইঅক্সাইডকে সিঙ্ক করছে ওয়েটল্যান্ড করে থাকে, ওশান করে থাকছে, ঠিক আছে, এবং সয়েলও করছে। তাহলে তিনটেই হবে, এ বি সি। অপশন 3 কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্টস রিগার্ডিং এনভায়রনমেন্টাল ইনসিডেন্টস ফ্রম দ্য ফলোইং। এনভায়রনমেন্টাল কিছু ইনসিডেন্ট দেওয়া আছে এবং সেগুলোকে যেগুলো কারেক্ট সেটা পিক করতে হবে এবং প্রপার অপশন সিলেক্ট করতে হবে। ভোপাল অ্যাক্সিডেন্ট ওয়াজ ডিউ টু মিথাইল আইসোসায়ানাইট। তাহলে বলো ভোপালের যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেটা মিথাইল আইসোসায়ানাইটের জন্যই হয়েছে, তার মানে এই স্টেটমেন্ট ঠিক আছে। ঠিক আছে, এই স্টেটমেন্ট ঠিক আছে, একটা বেরিয়ে এলো, একটাই জাস্ট অপশন এলিমেন্ট হলো, কারণ সবগুলোতে এই রয়েছে। বিতে কি বলেছে, হিরোশিমা এন্ড নাগাসাকি ইনসিডেন্ট ওয়াজ ডিউ টু রেডিও অ্যাক্টিভিটি। ডেফিনেটলি সেখানে তো পরমাণু বোমা ফাটানো হয়েছিল, অ্যাটমিক বোম। তাহলে অ্যাটমিক বোমে তো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালসে রিলিজ হয়, তার ফলে যে মানুষগুলো থাকবে বা যাই থাকুক না কেন সেটাকে ভাপ বানিয়ে দেয়, এত এনার্জি থাকে তার মধ্যে, ঠিক আছে, নিউক্লিয়ার বোমের মধ্যে বা উইপনের মধ্যে। এ বি দুটোই কারেক্ট হচ্ছে, এ বি দুটোই রয়েছে দুটো অপশনে, আর একটি অপশন এলিমিনেট হলো। ভুজ ইনসিডেন্ট অকার ডিউ টু পয়জন গ্যাস। বিষাক্ত গ্যাসের কারণে ভুজ অ্যাক্সিডেন্ট হয়েছিল বলছে, কিন্তু এটা একদমই নয়। কেন হয়েছিল, তার কারণ হচ্ছে এখানে একটা গভীর ম্যাগনিটিউডের আর্থকুয়েক এসেছিল ভুজে, ঠিক আছে, আর্থকুয়েকের জন্য হয়েছিল। তাহলে এটা হয়ে গেল ভুল। কেন, কারণ এটা পয়জনিয়াস গ্যাসের জন্য হয়নি, সি হচ্ছে না, ওয়ান এলিমিনেট হয়ে গেল, অপশন 2 কারেক্ট। ফুকুশিমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইনসিডেন্ট ওয়াজ ডিউ টু আর্থকুয়েক। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে, কারণ আর্থকুয়েক আসার জন্যই ফুকুশিমা নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট ব্লাস্ট হয়। তাহলে এটা ডি ঠিক আছে। দেখো এখানে আরেকটা ইনফরমেশন রিলিজ, মানে ইনফরমেশন যুক্ত করতে পারলে। ওকে, 2011-তে ফুকুশিমা জাপানে এই অ্যাক্সিডেন্ট হয়, কারণ জাপান তো ফ্রিকুয়েন্টলি আর্থকুয়েকের জন্যই আমরা জানি সেটা, ঠিক আছে। তাহলে এটার থেকে রিলেট করতে পারতে। চার্নোবিল কোথায় রয়েছে, ইউক্রেনে রয়েছে, বাট এটা সোভিয়েত ইউনিয়ন বলে দেওয়া রয়েছে, কারণ এটা অনেক আগের ঘটনা তো, 1984-এর ঘটনা। 1984-এই তো নাকি, একটু আগে পড়েছো তোমরা, 1984 না, 84 হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এটা হচ্ছে 6। তো চার্নোবিল ইন সোভিয়েত ইউনিয়ন অকার ডিউ টু ভলকেনো, এটা ঠিক না, ঠিক আছে, কারণ এটা ব্লাস্ট হয়েছিল। চল তাহলে এ বি আর ডি হচ্ছে কারেক্ট, এ বি ডি। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট, বাকি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। ভুজ হচ্ছে 2001-এ হয়েছিল আর্থকুয়েক, ঠিক আছে, ডিভাস্টেটিং আর্থকুয়েক ইন গুজরাট। ভুজ কোথায় রয়েছে, গুজরাটে রয়েছে, কোনো পয়জনিয়াস গ্যাসের জন্য হয়নি বলে এটা হয়ে গেল ইনকারেক্ট। আর চার্নোবিল ইনসিডেন্ট রিঅ্যাক্টর এক্সপ্লোশন বা ব্লাস্ট হয়ে যাওয়ার ফলে হয়েছিল, ঠিক আছে, ভলকানের জন্য হয়নি, মনে রাখবে। ওকে, বাকিগুলো তো বলে দিয়েছি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 17 কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ ইউরেনিয়াম 235 ফিসাইল ইউরেনিয়াম রেশিও ইন দ্য ফলোইং। এটাকে যখন আমরা ফিসাইল ইউরেনিয়াম করছি মানে এনরিচমেন্ট করছি, আইসোটোপ এনরিচমেন্ট হচ্ছে, তো এই ক্ষেত্রে পরপর স্টেপগুলো কি? তো প্রথমত দেখো, যেটা নেচার থেকে তুলে আনা হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ওর বলা হয়, ঠিক আছে। ওর মানে কি, ওর মানে হচ্ছে যেটা র মেটেরিয়াল ডাইরেক্ট নেচার থেকে আসছে। ওকে, তাহলে প্রথমে বি আসবে, প্রথম কাজ হচ্ছে ওরটাকে নেচার থেকে বের করা। তাহলে এখান থেকে পুরো ওর যেটা বেরোচ্ছে, ঠিক আছে, সেখান থেকে ন্যাচারাল ইউরেনিয়ামটাকে বের করতে হবে, তাহলে এ আসবে। বুঝেছো, প্রথমত খনন করে বের করতে হবে, খনন করার পরেও ন্যাচারাল ইউরেনিয়ামটাকে বের করা, ঠিক আছে। তারপরে এর উপরে এরপর আইসোটোপ রিঅ্যাকশন করানো হয় বা চেন রিঅ্যাকশন করানো হয়। ওকে, তাহলে তারপরে হবে কি, রিঅ্যাক্টর গাইড ইউরেনিয়াম করতে হবে, ডি, তারপরে সি, তারপরে ওয়েপন গ্রেড ইউরেনিয়াম, মানে এনার্জির জন্য রেডি হবে। তাহলে ডিসি কোন অপশন রয়েছে, অপশন 2 তে রয়েছে, অপশন 2 হয়ে যাবে কারেক্ট। ওকে, এখানে এটাই জাস্ট মেনশন রয়েছে পরপর প্রসেসগুলো, চারটে প্রসেস মনে রাখবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18, দ্য স্কেল
which not only measure the intensity of earthquake but also its impact on people is known. তাহলে যে কোন স্কেল রয়েছে আর্থকুয়েক এর জন্য অ্যাকচুয়ালি কাজে লাগে, শুধু ইন্টেন্সিটি মেজার করছে না, সাথে সাথে মানুষের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাও মেজার করছে। এটা হচ্ছে মডিফাইড মার্কেলি স্কেল, অপশন নাম্বার 2। ঠিক আছে, মডিফাইড মার্কেলি স্কেল হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। আর রিক্টার স্কেলে ম্যাগনিটিউড মাপে, ইন্টেন্সিটি প্লাস হচ্ছে ক্ষয়ক্ষতি, মার্কেলি স্কেলে মাপে এবং মডিফাইড মনে রাখবে। ঠিক আছে, মডিফাইড মার্কেলি স্কেলে হচ্ছে যেটাকে ডিজাইন করা হয়েছে ইভালুয়েট করার জন্য আর্থকুয়েকের ইন্টেন্সিটি কি আছে এবং তার অবজারভেবল এফেক্ট কি আছে, পিপলের ক্ষয়ক্ষতি কতটা হচ্ছে, বিল্ডিংস বা আদার ন্যাচারাল এনভায়রনমেন্টস এর ক্ষয়ক্ষতি কতটা করছে, এটাকে মেজার করা হয় মার্কেলি স্কেল দিয়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অ্যাবাউট moderator used in nuclear reactor। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে কাজ করছে কি, গ্রাফাইট, আমরা অলরেডি পড়েছি। তো এই রিলেটেড ট্রু চারটে লাইনের মধ্যে কোনটি? এতে দেওয়া আছে মডারেটরস স্লো ডাউন নিউট্রনস টু সাস্টেন দ্য চেন রিঅ্যাকশন। তাহলে এতে বলেছে মডারেটরের কাজ কি না, স্লো ডাউন করে দেয়। ঠিক আছে, কারণ এখানে যখন চেন রিঅ্যাকশন হয় খুব স্পিডে নিউট্রনসগুলো প্রবাহিত হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, তো এটাকেই গ্রাফাইট কি করে বা মডারেটর কি করে, মডারেটর হিসেবে গ্রাফাইট ইউজ করা হয়, কারণ গ্রাফাইট কি করছে, নিউট্রনকে শোষণ করে না। ঠিক আছে, সেই জন্য গ্রাফাইটকে ইউজ করা হয় অ্যাকচুয়ালি। তো স্লো ডাউন করে, ফ্লোটাকে স্লো ডাউন করে, এটাই বলেছে, এ কারেক্ট রয়েছে তার। আচ্ছা, বিতে কি বলেছে, মডারেটর স্টপ দ্য নিউট্রন, স্টপ করছে না, স্লো ডাউন করছে, তার যে স্পিডলি যেটা প্রবাহিত হয় সেটাকে স্লো ডাউন করছে, তাহলে বি হবে না। ঠিক আছে, বি হবে না, সেটা বোঝা গেছে, বি হচ্ছে না, এ হচ্ছে। তাহলে বি তো হচ্ছেই না, এ হচ্ছে, এরকম দুটো অপশন রয়েছে। সিতে বলেছে উইদাউট এ মডারেটর চেন রিঅ্যাকশন উড স্টপ, ডেফিনেটলি মডারেটর যদি না থাকে তাহলে চেন রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে, হবেই না চেন রিঅ্যাকশন, মডারেটর চাই, কারণ সে মডারেট করছে। ঠিক আছে, স্পিডটাকে মেনটেন করছে, তাহলে এটা কারেক্ট, সি কারেক্ট রয়েছে। সি কারেক্ট থাকলে সি তো দুটোতেই রয়েছে, আবারও ডি দেখতে হবে। এক্সাম্পল অফ মডারেটর ইজ গ্রাফাইট রড, ডিও কারেক্ট রয়েছে, তাহলে অপশন 3 কারেক্ট হবে, এ সি ডি, বি শুধু ভুল রয়েছে এখানে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 20, which of the following are differences between modified Mercalli scale and Richter scale? Richter scale আর modified Mercalli scale এর মধ্যে ডিফারেন্স কি কি রয়েছে? এখানে চারটা স্টেটমেন্ট আছে এবং তার মধ্যে দুটোই ঠিক হবে, কারণ দুটো ম্যাচ করে দেওয়া রয়েছে। তো ডিফারেন্সের দিক থেকে ঠিক রয়েছে কোন কোন স্টেটমেন্টগুলো। আরএস মানে রিক্টার স্কেল, মেজার্স দ্য এনার্জি রিলিজড, মানে ম্যাগনিটিউড মেজার করছে। হোয়াইল মডিফাইড মার্কেলি স্কেল মেজার বোথ এনার্জি অ্যান্ড ডিভাস্টেশন, ডেফিনেটলি ডিভাস্টেশন মানে কতটা ক্ষয়ক্ষতি করছে, তাহলে এ কারেক্ট রয়েছে। ঠিক আছে, এ কারেক্ট রয়েছে, দুটো অপশন এলিমিনেট হলো, 1 না হয় 4 কারেক্ট হবে। আচ্ছা, বিতে বলেছে আরএস ইউজেস লিনিয়ার স্কেল হোয়াইল মডিফাইড মার্কেলি স্কেল ইউজেস লগারিদমিক স্কেল, এটা হয়ে গেল উল্টোটা। ঠিক আছে, আরএস হচ্ছে লগারিদমিক, আর মনে রাখবে লিনিয়ার স্কেল ইউজ করে মার্কেল, কারণ এই শুধু জাস্ট কি করছে না, ডিভাস্টেশন কতটা হচ্ছে এবং এনার্জি কি আসছে এটা থেকে হয়ে যাবে। ঠিক আছে, বাট ম্যাগনিটিউড যখন মেজার করবে তখন সেটাকে লগারিদমিক স্কেলে মেজার হবে, এটা উল্টোটা বলা রয়েছে বলে এটা ভুল হয়ে গেল। ঠিক আছে, তাহলে বি রয়েছে এখানে, 1 এলিমেন্ট হয়ে গেল, অপশন 4 তার মানে নিশ্চয়ই কারেক্ট হবে। আচ্ছা, সিতে কি বলেছে, কেন কারেক্ট হচ্ছে, ভ্যালুজ অফ আরএস ইজ কনস্ট্যান্ট, কারণ এখানে রিক্টার স্কেলে তার যে স্কেল ভ্যালু আছে সেটা ফিক্স রয়েছে এবং তার মধ্যেই মেজার হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে মার্কেলি মডিফাইড মার্কেলি স্কেল কি আছে না, এটা ভেরি করতে পারে বেস্ট অন ডিস্টেন্স কি রয়েছে, মানে এফেক্ট যেহেতু বা ডিভাস্টেশন কতটা হচ্ছে, যেখানে আর্থকুয়েক এফেক্ট করছে যত দূরে যাবে তত তার ডিভাস্টেশন কম হবে, সামনাসামনি এলাকায় বেশি হয়। ঠিক আছে, তো তার মানে কি এটা ভেরি করে, অ্যাকচুয়ালি ফিক্স নেই এটা। ঠিক আছে, আর এখানে ম্যাগনিটিউড মেজার করার জন্য সেটা ফিক্স একটা স্কেল রয়েছে, এই জন্য সি কারেক্ট হয়ে যাচ্ছে। লেভেলস ইন আরএস ইজ মোর দেন বলেছে মডিফাইড মার্কেলি স্কেল, তো লেভেলসটা বেশি নয়, মার্কেলি স্কেলে লেভেলস বেশি। ঠিক আছে, কারণ এর লিমিটেড বা একটা ফিক্সড স্কেল রয়েছে আরএস এর, বলে লেভেল বেশি হবে না, লেভেল বেশি হতে পারে মডিফাইড মার্কেলি স্কেলটি। ওকে, অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 কারেক্ট হবে, এটা ভুল রয়েছে। ঠিক আছে, অপশন নাম্বার 4 কারেক্ট, অপশন নাম্বার 4 কারেক্ট, কোশ্চেন নাম্বার 20। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 21,
হুইচ অফ দ্য ফলোইং কম্পোনেন্টস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রিচ আর্থ এজ এ পার্ট অফ সোলার রেডিয়েশন। তাহলে সোলার বা সূর্য থেকে যে অ্যাকচুয়ালি সানলাইট আসছে, তো সেটা তো একটা এনার্জি, সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তো কতগুলো সেখানে রেজ আসছে, তো সেটাকে আমাদের সেই কম্পোনেন্টস গুলোকে যেভাবে আসছে পৃথিবীতে সে অ্যাকর্ডিংলি অ্যারেঞ্জ করতে হবে। ওকে, পৃথিবীতে আসতে পারছে এরকম সোলার রেডিয়েশন রয়েছে, আলট্রাভায়োলেট, ভিজিবল আর ইনফ্রারেড। বাকি এই দুটো হচ্ছে অ্যাটমসফিয়ারের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে, এটা আসতে পারে না আর্থের মধ্যে। কম বেশি হচ্ছে আলট্রাভায়োলেটও হচ্ছে, দেখবে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন লেয়ার সেখানে অ্যাবজর্ব হয়, বাট কম পরিমাণে হলেও আসে আর কি, ঠিক আছে, পৃথিবীর মধ্যে পৌঁছায়। তো অপশন নাম্বার সি জন্য 2 হবে কারেক্ট, সিডিই এখানে দেখো মেনশন করা রয়েছে। আর এখানে যেটা মনে রাখবে, দেখবে একটা ফ্রিকোয়েন্সির দিক থেকে বলতে পারে যে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি গামা রেজের, তারপরে এক্স রেজের। আর যার যত ফ্রিকোয়েন্সি বেশি হবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যার যত বেশি হবে সেটা ডাইরেক্ট প্রপোর্শন হচ্ছে এনার্জি, এটা মনে রাখবে, এদের এনার্জি বেশি এবং কোন পারপাসে ইউজ হয় সেটা মনে রাখবে, ঠিক আছে। যেমন গামা রে হচ্ছে কিছু মেডিসিন পারপাস ইউজ হয়, ক্যান্সার সেল ড্যামেজ করতে ইউজ হয় গামা রেজ, ঠিক আছে। এক্স রে হচ্ছে বডির বিভিন্ন পার্ট যদি ইনজিওর হয়ে যায় সেটাকে দেখতে ইউজ হয়, ঠিক আছে, ফটোগ্রাফি করতে এইভাবে, স্কেলেটাল ফটো করতে ইউজ হয়, দেখবে, ঠিক আছে। ইনসাইড দ্য বডি, এটা দেখতে ইউজ হয়, ইউজ টু ভিউ ইনসাইড অফ বডিজ এন্ড অবজেক্ট, ঠিক আছে, বিভিন্ন বস্তুর ভেতরের অবস্থাকে দেখতে ইউজ করা হয় এক্স রে। আলট্রাভায়োলেট হচ্ছে অ্যাবজর্ব বাই দ্য স্কিন, ইউজড ইন ফ্লুরোসেন্স টিউবস। তো এটা একটা জাস্ট ইউজ আছে আলট্রাভায়োলেটের। তারপর ভিজিবল, এটা থ্রু থেকে তো আমরা দেখতেই পাই, বিভিন্ন কম্বিনেশন কালার বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই ভিজিবল লাইটের থ্রু থেকে। ইনফ্রারেড রয়েছে, ট্রান্সমিশন হিট ফ্রম সান ফায়ার, ঠিক আছে, রেডিয়েটার্স, এটাকে হিট হিসাবে কাজে লাগানো হয়। মাইক্রোওয়েভস রয়েছে, কুকিং, রেডার বা টেলিফোন বা সিগন্যালসের জন্য ইউজ করা হয়। প্লাস হচ্ছে রেডিও ওয়েভ, যার থেকে বিভিন্ন রকমের ব্রডকাস্ট করে টিভি, রেডিও, এটার জন্য ইউজ করা হয়ে থাকে রেডিও, ঠিক আছে, কারণ এটা হচ্ছে লং ট্রাভেল করতে পারে এবং এর ওয়েভ লেন্থটাও খুব বেশি, সেই জন্য, ঠিক আছে। এইভাবে ইউজগুলো মনে রাখবেন এবং পরপর যদি বলে এনার্জির দিক থেকে বা ফ্রিকোয়েন্সির দিক থেকে অ্যারেঞ্জ করতে বলে তাহলে যেন পারো, এটা এই চারটা যেন পুরোটা মনে থাকে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। দেখো তারপরে কিন্তু একটা প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে। আগের প্রশ্ন ছিল জাস্ট যে আর্থে আসছে কোন রেজ গুলো সেটার উপর বেস্ট করেছিল, এখন জাস্ট অ্যারেঞ্জই করতে বলেছে ফ্রিকোয়েন্সির উপর বেস্ট করে, এবং এটা রিসেন্টলি ওয়াই কিউজি। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যা ফ্রিকোয়েন্সির দিক থেকে ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে, এটা এনার্জির দিক থেকেও বলতে পারতো, ঠিক আছে, তার ফ্রিকোয়েন্সির দিক থেকে করতে হবে। সব থেকে কম ফ্রিকোয়েন্সি থাকে রেডিও ওয়েভ, ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে যেতে হবে, তার মানে এইভাবে এদিকে ফ্রিকোয়েন্সি বেশি, এদিকে কম ছিল। এখানে যদি ভিজিবল ধরি, রেডিও ওয়েভ হচ্ছে সব থেকে কম ফ্রিকোয়েন্সি, ডি আসবে সব থেকে আগে, ওকে, ডি আসছে সব থেকে আগে। এরপর আসবে তাহলে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভের পরে কি ছিল, মাইক্রোওয়েভ ছিল, বি ডি বি, দুটোতে ডি ছিল কিন্তু এটাতে বি নেই, তাহলে অপশন নাম্বার 1 হয়ে গেল কারেক্ট। ওকে, মাইক্রোওয়েভ পরে কি ছিল, ইনফ্রা ছিল, তারপরে ভিজিবল ছিল যেটাকে লাইট ওয়েভ বলছে। ওকে, আলট্রাভায়োলেট, এক্স আর গামা, তারপরে হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রাওয়েভ, তারপরে হচ্ছে ভিজিবল, তারপরে হয়ে যাচ্ছে এদিকে আলট্রাভায়োলেট, তারপরে এক্স, তারপরে হচ্ছে গামা। ঠিক আছে, এইভাবে পুরো সিকোয়েন্সটা মনে রাখবে এনার্জির দিক থেকে। এনার্জির যত ফ্রিকোয়েন্সি বেশি এনার্জি বেশি, এবং এটা সেম একই হচ্ছে এনার্জি এবং ফ্রিকোয়েন্সির দিক থেকে, ঠিক আছে, এটা পুরো অ্যারেঞ্জটা যেন মনে রাখবে। এখন নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং আর বডি ওয়েভস। দেখো ডাইরেক্টলি বলে দিয়েছে যে টাইপস অফ আর্থকুয়েক যে ওয়েভস গুলো সেখান থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে যে বডি ওয়েভস কোনগুলো। তো দুটো বডি ওয়েভস আছে, টি ওয়েভ আর এস ওয়েভ, অপশন নাম্বার 1 কারেক্ট। আর এটা হচ্ছে দুটো লাভ এন্ড রেলি ওয়েভ হচ্ছে সারফেস ওয়েভ, সারফেস ওয়েভ। ওকে, দেখো নেক্সট প্রশ্ন, ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট ফলোইং প্রসেসেস মাস্ট বি অ্যাডপ্টেড। তো ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কোনো যদি ডিজাস্টার হয়, ন্যাচারাল ক্যালামিটিস যা হয়তো ক্ষয়ক্ষতি করছে প্রচুর পরিমাণে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করি। ওকে, তো ম্যানেজমেন্ট প্রসিডিউর কি হবে,
প্রথমত চাই আমাদের আগে ট্রেনিং, ঠিক আছে, এটাই আসবে আগে। তো যে কোনো মনে করো ফ্লাড আসছে বা যে এলাকায় যে ডিজাস্টার প্রোন রিজিয়ন, সেই এলাকায় সে ধরনের শিক্ষা দিতে হবে বা ট্রেনিং দিতে হবে হিউম্যান বিংসকে বা সেখানে কমন পিপলকে, যে কিভাবে অ্যালার্ট হতে হয়, ঠিক আছে, বিভিন্ন রকমের ট্রেনিং তার হাত থেকে বা প্রকোপ থেকে বাঁচার জন্য। সুনামি হতে পারে কোথাও, ফ্লাড হতে পারে কোথাও, আর্থকুয়েক হতে পারে কোথাও, ভলকেনো যে প্রোন রিজন সেখানে ভলকেনো রিলেটেড ট্রেনিং দিতে হবে। যে কোনো ডিজাস্টার হোক না কেন ম্যানেজমেন্টের কমন কিছু স্টেপ আছে বা প্রসেস আছে। ফার্স্ট ট্রেনিং হবে, ট্রেনিং করে জিনিসটাকে বুঝিয়ে দেওয়া হয় যে এই করতে হয়, কোন বিষয়টা এলে কি রকমের এফেক্ট হতে পারে সেগুলো বুঝিয়ে দেওয়া, ঠিক আছে, ফ্লাড এলে তার এফেক্ট কি হতে পারে, তাহলে সেটা থেকে কি করে বাঁচবে, এগুলো জাস্ট পড়ানো তারপর, ঠিক আছে, বা বুঝিয়ে রাখা। ট্রেনিং হলো, ট্রেনিং হলেই তারপরে আমাদের আসবে হচ্ছে মিটিগেশন প্রসেস, ঠিক আছে, মানে কিভাবে সেটাকে রোধ করা যেতে পারে, ঠিক আছে, বন্ধ করতে যাবে না, এগুলো তো হবেই ন্যাচারাল ক্যালামিটিস। তো মিটিগেশন স্টেপ কি কি থাকবে সেটা ট্রেনিং, ট্রেনিং করলেই মানুষজন কি করবে সেই মিটিগেশন স্টেপগুলোকে নিয়ে চলতে পারবে, যে কি কি করলে সেটাকে রোকা যেতে পারে, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এখানে মাইগ্রেশন করলে তো হবে না, মানুষজনকে যেখানে সে পরিবেশে তৈরি হয়েছে বা বড় হয়েছে বা সেখানে থেকেছে সেই এনভায়রনমেন্টে, সেটাকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, যাবে না। তো মাইগ্রেশন বিষয়টা খুব একটা কাজে লাগবে না, বা এটা ম্যানেজমেন্টের প্রসেসের মধ্যে পড়ছে না, ঠিক আছে। মাইগ্রেশন, মাইগ্রেশন মানে এক জায়গা থেকে উদ্বাস্তু হয়ে আরেক জায়গায় চলে যাও, এটাকে বলো মাইগ্রেশন, ঠিক আছে। সোর্স টু ডেস্টিনেশন প্লেস একটা বেছে চলে যাও সুযোগ সুবিধার জন্য, সেটাকে বলো মাইগ্রেশন, ঠিক আছে। তো এ আসছে, তারপর সি, আগে ট্রেনিং করো, তারপর মিটিগেশন স্টেপগুলোকে অ্যাডপ্ট করো, তাহলে এটা গেল এসি। এসি একটা অপশন রয়েছে, মানে 4 কারেক্ট হবে। ওকে, বাকিগুলো তো হচ্ছে না। আর বি তো হবেই না, কেন মাইগ্রেশন বলেছে, মাইগ্রেশন একটা স্টেপ হতে পারে না, তাহলে যে জায়গাতে ফ্লাড হয় সেই জায়গা ছেড়ে চলে যাও, ঠিক আছে। ফ্লাড প্রোন রিজনেই তো এগ্রিকালচার ভালো হয়, বাট ফ্লাড তো আর সবসময় হচ্ছে না, ঠিক আছে, একটা ন্যাচারাল ক্যালামিটিস, এগুলো সাডেন হয়, ঠিক আছে, বলে আসে না, বাট আগে থেকে প্রিকশন কিছু রাখতে হবে। তাহলে তারপরে ডি হবে, মিটিগেশনের পরে রেসপন্স করতে হবে, ঠিক আছে। তারপরে ডিটেকশন, ডিটেকশন মানে সেখান থেকে আরো শিক্ষা নেওয়া, পরের জন্য আরো সেগুলোকে অ্যাপ্লাই করা, যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, রেসপন্স, ঠিক আছে। ট্রেনিং, মিটিগেট, রেসপন্স কি হচ্ছে সেখান থেকে শেখা, এবং পরবর্তী সময় ডিটেক্ট করে সেই বিষয়গুলোকে, প্রিভিয়াস যেগুলো তুমি অ্যাডপ্ট করেছো বা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স করেছো সেগুলো, তাহলে এইভাবে অ্যারেঞ্জটা হয়ে যাবে। অপশন 4 কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো, টাইপ অফ ডিজাস্টার আছে আর এদিকে কনসিকোয়েন্স কি ছিল, কনসিকোয়েন্স কি হয় অ্যাকচুয়ালি এই টাইপের ডিজাস্টার। বায়োলজিক্যাল ডিজাস্টার, বায়োলজিক্যাল ডিজাস্টার কাকে বলবে, বায়োলজিক্যাল ডিজাস্টার তো আমরা বলবো যেমন করোনা ছড়ালো, ঠিক আছে, একটা এপিডেমিক টাইপের, প্যান্ডেমিক টাইপের, ঠিক আছে, তো সেইগুলোকে বলবে বায়োলজিক্যাল ডিজাস্টার, যেগুলো মানে জীবের দ্বারা ছড়াচ্ছে সেগুলোকে বলবে এপিডেমিক, হলো ইনসেক্ট ইনফেকশন হলো এইগুলো, এটা আসবে বায়োলজি, ক্লিয়ার। তাহলে এ আসছে 2 এর সঙ্গে, দুটো অপশন রয়েছে, বাকি দুটো এলিমিনেট হয়ে গেল। আচ্ছা, বি তে কি রয়েছে, বি তে বলেছে জিও ফিজিক্যাল ডিজাস্টার। জিও ফিজিক্যাল ডিজাস্টার মানে কি পৃথিবীতে তৈরি হচ্ছে, ঠিক আছে, পৃথিবীর মধ্যে মানে ফিজিক্যাল প্রসেস আর কি। আর্থকোয়েক, ভলক্যানো, ল্যান্ডস্লাইড এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল, হ্যাঁ, এটা হচ্ছে তাহলে 4, 4 এর সঙ্গে ম্যাচ করে গেল। সি তে কি হবে দেখো তো, হাইড্রোমেট্রোলজিক্যাল ডিজাস্টার। হাইড্রোমেট্রোলজিক্যাল ডিজাস্টার মানে কি, মানে জলবায়ু সংক্রান্ত, ঠিক আছে, তাহলে এটা ফ্লাড, ড্রট, স্ট্রম এগুলো আসবে। আর অ্যানথ্রোপোজেনিক, মানুষ তৈরি করে কি, অ্যাক্সিডেন্ট, রোডে যাচ্ছে গাড়ি স্পিডে চালাচ্ছে, বাইক স্পিডে চালাচ্ছে, ট্রান্সপোর্ট ডিজাস্টার বা রায়টস, ঠিক আছে, হিন্দু মুসলিমের বিষয়গুলো রায়টস যেগুলো, বা দাঙ্গা হলো বিভিন্ন কমিউনিটির মধ্যে, এই বিষয়গুলো আসছে অ্যানথ্রোপোজেনিক ডিজাস্টার, মানে যেগুলো ক্ষয়ক্ষতি করছে। ডিজাস্টার মিনসই হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে লসেস থাকবে, ঠিক আছে। তাহলে ম্যাচ করছে কি কোন অপশনের সঙ্গে, বি 4 এর সঙ্গে দুটোতেই রয়েছে। সি হচ্ছে তাহলে হাইড্রো হচ্ছে 1 এর সঙ্গে, অপশন 3 হচ্ছে কারেক্ট। ওকে, অপশন 3 হলো এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি প্রশ্নগুলো এনজয় করেছো, বুঝতে পেরেছো, অ্যান্সার দিতেও পেরেছো, নিজেরা ট্রাই করেছো, অনেকে অ্যান্সারও দিয়েছো, ঠিক আছে। আজকের মধ্যে এতগুলো প্রশ্ন আমরা সলভ করলাম, আর এই ধরনের প্রশ্ন হচ্ছে দেখতে পেয়েছো, পার্টিকুলার দুটো টপিক থেকে আমরা প্রশ্ন সলভ করেছি। ওকে, আবারও আমরা নেক্সট দিন নেক্সট যেটা আমাদের টপিক রয়েছে সেখান থেকে প্রশ্ন সলভ করবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, আদারওয়াইজ সেশন এখানে স্টপ করছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে।